এই মুহূর্তে যারা আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আজকের এই ফেসবুক লাইভ সেশনটি আয়োজন করা হয়েছে রকমারি শিক্ষা ফেসবুক পেজ থেকে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের একজন সম্মানিত গেস্ট সিফাতুল আলম, রিসার্চ স্টুডেন্ট, ল্যাবরেটরি অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, ইউনিভার্সিটি অফ রাজশাহী। আজকের অনুষ্ঠানে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ ফাওয়াদ আলম। তো আমাদের যে আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে আইএলস ইনস অ্যান্ড আউট। তো আমরা আইএলস এর যে খুঁটিনাটি বিষয়গুলো আমাদের সম্মানিত অতিথি আছেন তার কাছ থেকে আমরা শুনবো। তো আসুন এবার আমাদের অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেওয়া যাক। হাই সিফাত। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কি অবস্থা, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো। জি। কেমন করোনাকালীন সময় তোমার কেমন যাচ্ছে তোমার? করোনাকালীন সময় আসলে নরমাল যে জীবন যাপন ব্যবস্থা সেটা অনেকটাই প্রথম দিকে ভেঙে পড়েছিল। আস্তে আস্তে নিজেদের লাইফটাকে গুছিয়ে নিতে শিখছি আর কি। বই পড়া হচ্ছে মাঝে মধ্যে, মুভিও দেখা হচ্ছে। তবে এখন চেষ্টা করছি একটু এক্সারসাইজ করা সকালে, এবং এভাবে দিনটা কেটে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তো তোমাকে পেয়েছি, আমরা আনন্দিত। তোমাকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই যে অনেক ব্যস্ততার মাঝে তুমি আমাদেরকে সময় দিয়েছো আজকে। আমরা জানি তোমাকে তোমার ধন্যবাদ। আইএলটিএস এর যে ব্যান্ড স্কোরটা, যে ব্যান্ড স্কোরটা ছিল সেটা হলো 7। খুব একটা ভালো হুম। একটা ব্যান্ড স্কোর তুমি অর্জন করেছো। তো তোমার কাছ থেকে অনেক কিছু জানার আছে আজকে। আমাদের যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাকে বেশ কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো আমি কালেকশন করে রেখেছি। আমি এর মাঝে আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা চাইলে যে কোনো প্রশ্ন আইএলটিএস সম্পর্কিত করতে পারেন। আমাদের সম্মানিত অতিথি আছেন, তিনি তার সর্বাত্মক থেকে চেষ্টা করবে আর কি উত্তর দেওয়ার জন্য। তো প্রথমত আমি সিফাত তোমার কাছে যেটা যাব, যেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা মানে খোলাসা না, ক্লিয়ার না কি বিষয়টা, যেটা যে আইএলটিএস টেস্ট ফরম্যাটটা আসলে কিরকম হতে পারে সেই সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতে হবে। আইএলটিএস টেস্ট ফরম্যাট বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে আইএলটিএস জিনিসটা আসলে কি। আইএলটিএস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা মূলত ইন্টারন্যাশনালি যদি নন ইংলিশ কোনো কান্ট্রি থেকে কেউ বাইরে পড়ালেখা করতে যায়, অথবা ইমিগ্রেন্ট হিসেবে কেউ যদি যেতে চায়, তখন অনেক দেশই, অলমোস্ট মেজর প্রায় সকল উন্নত দেশই একটা স্কোর চায়। সেটাকে বলা হয় আইএলটিএস স্কোর। এবং এটা মূলত ব্রিটিশ কাউন্সিল, যেটা ইংল্যান্ডের ব্রিটিশ কাউন্সিল, এটা নিয়ন্ত্রণ করে। তো এটা গোটা বিশ্বব্যাপী এটা সমাদৃত, এবং এই পরীক্ষাটি প্রচুর মানুষ, শুধু স্টুডেন্ট না, স্টুডেন্টের বাইরেও অনেক কর্মজীবী মানুষও প্রতি বছর আইএলটিএস পরীক্ষাটা দেয়। তো এটির মূলত দুই রকম আছে, একটা একাডেমিক এবং আরেকটা জেনারেল। একাডেমিক আইএলটিএস যেটা, সেটি মূলত হচ্ছে যারা আন্ডার গ্রাজুয়েট হিসেবে পড়ালেখা করতে যাবে, অথবা গ্রাজুয়েশনের জন্য যাবে, বা পোস্ট গ্রাজুয়েশনের জন্য যাবে, আহ, যেটা আমরা বাংলাদেশে বলি মাস্টার্স, অনার্স অথবা পিএইচডি। সাধারণত তাদের এই আইএলটিএস যে পরীক্ষাটা, সেটা দেওয়া লাগে। কিন্তু যারা এই ডিগ্রি লেভেলের নিচে পড়ালেখা করবে, সাপোজ ও লেভেল অথবা এ লেভেল, অথবা ইমিগ্রেন্ট হিসেবে যদি কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কান্ট্রিতে যেতে চায়, যেমন কানাডা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, ইংল্যান্ড হতে পারে, সেক্ষেত্রে তাদেরকে জেনারেল আইএলটিএস পরীক্ষাটা দেওয়া লাগে। তো একাডেমিক, আমরা যেহেতু ছাত্র, আমরা মূলত হায়ার স্টাডি টার্গেট করেই আমরা আইএলটিএস পরীক্ষাটা দিই। অতএব আমরা আজকে মূলত একাডেমিক আইএলটিএস এর বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। হুম। আচ্ছা, আমাদের যে একাডেমিক যে আইএলটিএস এর যে ফরম্যাটটা, সেটা আমরা কি তোমার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, একাডেমিক আইএলটিএস এর যে ফরম্যাটটা, সেটা মূলত চারটা সেকশনে বিভক্ত। প্রথম সেকশনটা হলো লিসেনিং, এবং এই লিসেনিং এ কি শুনে এক্সামটা দেওয়া লাগে, একটা অডিও ক্লিপ হয়। এরপর রিডিং, রিডিং সেকশনটা মূলত প্যাসেজ রিডিং করা লাগে, এবং প্যাসেজ রিডিং এর উপর প্রায় 40টা কোশ্চেন অ্যান্সার করা লাগে। এরপরে যে সেকশনটা, সেটা হলো রাইটিং। রাইটিং এর ক্ষেত্রে দুইটা পার্ট থাকে, এই দুইটা পার্টের উপর লিখতে হয়, এসে লিখতে হয় বা একটা প্রতিবেদন লিখতে হয়। এবং সর্বশেষ যে পার্ট, সেটা হলো স্পিকিং। স্পিকিংটা মূলত এই তিনটি সেকশনের বাইরে পরীক্ষাটা দেওয়া লাগে। হয়তো পরীক্ষার দ্বিতীয় দিন, তৃতীয় দিন, অথবা যে কোনো দিন হইতে পারে। সেটা অনেকটা ইন্টারভিউর মতন, প্রায় 11 থেকে 14 মিনিটের একটা এক্সাম। এখানে ইন্টারভিউ থাকবে, সে প্রশ্ন করবে এবং প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আহ, এই উত্তরের উপর ভিত্তি করেই মূলত
স্পিকিং সেকশনের মার্কিংটা করা হয়, এবং মার্কিং এর একটা স্কেল আছে। স্কেলটা হলো 9 পর্যন্ত প্রশ্ন করবে, এবং এবং এটি মূলত 0 থেকে 9 পর্যন্ত এটার মার্কিং করা হয়। তো সাধারণত যারা হায়ার স্টাডির জন্য পড়তে চায় তাদেরকে মিনিমাম 6 পাওয়া লাগে। বিভিন্ন দেশের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকতে পারে। কোনো দেশে 6.5 মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, কোনো দেশে বা কোনো ইউনিভার্সিটিতে 7 মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে। তো ওভারঅল দেখা যায় এভারেজ 6.5 টা হচ্ছে আইএলটিএস এর একটি সেফ স্কোর। মানে 7.5 থাকলে, সরি 6.5 থাকলে অলমোস্ট প্রায় প্রতিটা দেশে এটাকে একটি ভালো স্কোর হিসেবে ধরা হয়। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমার কাছ থেকে জানতে পারলাম। তো এরপরে আমরা যেটা তোমার সঙ্গে আমি একটা অ্যাড করতে চাই, মূলত আইএলটিএসটা ক্যামব্রিজ নিয়ন্ত্রণ করছে, এর সঙ্গে আমরা জানি আইডিপি, এই আইডিপিও আইএলটিএস পরিচালনার দায়িত্বে আছে আর কি। তো এবার আমরা আসি আমাদের যে দ্বিতীয় সেশনটা, যেটা আমরা প্রথমত তোমার কাছ থেকে জানতে চাবো লিসেনিং সম্পর্কিত। তো লিসেনিং এর ব্যাপার হলো কি, যেটা তুমি বললা যে লিসেনিং এর যেটা থাকে, আমরা যে লিসেনিং এর যে বিভিন্ন রকম পার্টগুলো আছে, সেই পার্টগুলো দেখা যায় লিসেনিং আমরা অনেকে শুনে বুঝতে পারি না আর কি। লিসেনিং শুনে বুঝতে পারি না, তো কিভাবে আমরা এই আমাদের শুনে বুঝার ব্যাপারটা আমরা এবং প্রশ্নগুলো সলভ করার ব্যাপারে কি করতে পারি, সেই কি কি কৌশল অবলম্বন করলে আমাদের জন্য এটা ভালো হতে পারে, এই সম্পর্কে যদি কিছু বলতে। হ্যাঁ ফরহাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। আসলে ইন এভরি ল্যাঙ্গুয়েজ লিসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিসেনিং শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো আইএলটিএস পরীক্ষাতেও লিসেনিংটাকে আমি মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে একটা। এবং আইএলটিএস এর যে স্কোরটা হয় 9 স্কোয়ারের মধ্যে, আমার মনে হয় দুইটা সেকশন আছে, একটা হলো লিসেনিং, একটা হলো রিডিং। এই দুটা সেকশনে কেউ যদি চেষ্টা করে ফুল মার্ক পাওয়াটা তার জন্য অসম্ভব কিছু না। একজন চাইলে লিসেনিং এ 9 আউট অফ 9 পেতে হবে। তো এখানে আমাদেরকে কিছু প্র্যাকটিস, পাশাপাশি আমাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। তো লিসেনিং সম্পর্কে আমি যে বিষয়টা বলছি, যে লিসেনিংটা আগে 4টা সেকশনে বিভক্ত ছিল। যদিও জানুয়ারি মাসের 4 তারিখ এই বছরই সেকশন না বলে বিষয়টাকে পার্ট বলা হচ্ছে, এখন এটাকে 4টা পার্টে বিভক্ত করা হয়েছে। তো এই 4টা পার্টের মধ্যে প্রথম যে পার্ট, সেখানে মূলত টেলিফোনের যে কনভারসেশন, আমরা কারোর সাথে ফোনে কথা বলি, অনেকটা টেলিফোনে কনভারসেশন শোনানো হয় আর কি, অডিও ক্লিপ বাজানো হয়। সাপোজ একজন কাস্টমার কেয়ারে একজন তার কোনো কাস্টমার ফোন দিয়েছে, অপর প্রান্ত থেকে তার বিভিন্ন উত্তর দেওয়া হচ্ছে, অথবা কোনো হোটেলে ফোন দেওয়া হচ্ছে, হোটেলের যে রিসিপশনে বসে সে তার উত্তর দিচ্ছে। বিভিন্ন টাইপের হইতে পারে। এমনও কিছু সিচুয়েশন হতে পারে যে কোনো স্কুলে ফোন দেওয়া হয়েছে, স্কুলের কোনো টিচার সেই গার্জেনের প্রশ্নের উত্তর দিচ্ছে। মূলত এটি একটি ফোনের কনভারসেশন শোনানো হয়। এই কনভারসেশনটা মনোযোগ দিয়ে শুনে প্রথমে 10টা অ্যান্সার করা লাগে। এইভাবে একে একে পার্ট 2 এ হচ্ছে একটি মনোলগ বাজানো হয়, একজনের কনভারসেশন শোনানো হয়। সে মনোলগের উপর হয়তো মাল্টিপল চয়েস হতে পারে, অথবা ফিল ইন দ্য গ্যাপস হতে পারে, অথবা কোনো ম্যাপ আছে, ম্যাপের মধ্যে কোনো একটা ওয়ার্ড মিসিং আছে, সেই মিসিং ওয়ার্ডটা বসানো লাগতে পারে। এরকম হচ্ছে পার্ট 2। পার্ট 3টা হচ্ছে আমার মতে আর কি আইএলটিএস এর সবচেয়ে কঠিন যে পার্টগুলোর মধ্যে একটা, লিসেনিং এর মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে পার্ট 3। সেক্ষেত্রে 2-3 জনের কনভারসেশন শোনানো হয়, কখনো কখনো 2 জনের শোনানো হয়। এখানে মাল্টিপল চয়েস অপশন থাকে, একসাথে 3টা অপশন থাকে, যে কোনো একটা অপশন চয়েস করতে হবে। তো কঠিন ব্যাপারটা হচ্ছে যে এখানে সবগুলো পয়েন্ট সম্পর্কে আলোচনা করা হয়। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, জি বলো। হ্যাঁ, তো এখানে সবগুলো পয়েন্ট সম্পর্কে আলোচনা করা হয়। এই কোনো পয়েন্টে যদি মিসিং হয়ে যায়, যে মনোযোগ দেওয়া হয়নি, সেক্ষেত্রে একটু কষ্টকর হয়ে যায় পার্ট 3 অ্যান্সার করা। এরপরে সর্বশেষ যেটি পার্ট 4, আমার মনে হয় আগের পার্টগুলোর তুলনায় এটাও তুলনামূলক সোজা। এক্ষেত্রেও একটা মনোলগ বাজানো হয়, মানে একজনই কথা বলে। মনোলগের ক্ষেত্রে একজনই একটি কথা বলে এবং তার এই বক্তব্যটা খুবই মনোযোগের সাথে শুনে ফিল ইন দ্য গ্যাপস পূরণ করা লাগে। এই হলো 4টি পার্ট। এখন আচ্ছা, হ্যাঁ, জি বলো সিফাত। আচ্ছা, এখন লিসেনিং এ ভালো করার জন্য কি করা যেতে পারে? লিসেনিং এ ভালো করার জন্য অনেকগুলো টেকনিক আছে। তো আমার মতে লিসেনিং এ ভালো করার জন্য সবচেয়ে ভালো টেকনিক হলো, আমাদের ইউটিউবে বিভিন্ন লেকচার আছে, বিশেষ করে যারা টিইডি টেট
এই টেড ওয়েবসাইটের যে লেকচার গুলো আছে সেগুলো যদি রেগুলার শুনে তার লিসেনিংটা অনেক ইমপ্রুভ করবে। এবং আমার এই রেগুলার টিএড এর লেকচার গুলো এছাড়া আরো যে কোনো ইংলিশ, এখানে কোনো অ্যাকসেন্ট বা নির্দিষ্ট কোনো দেশের মানুষের ল্যাঙ্গুয়েজ শুনতে হবে বিষয়টা তা না। এখানে কানাডিয়ান ইংলিশ হতে পারে, অস্ট্রেলিয়ান ইংলিশ হতে পারে, এখানে জার্মানির ইংলিশ হতে পারে, এখানে ইংল্যান্ডের ইংলিশ হতে পারে, যেই দেশেরই মানুষ হোক তার বক্তব্যটা শুনতে শুনতে আস্তে আস্তে কি লিসেনিংটা ক্যাপচার হয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের ছোটবেলার কথা চিন্তা করি, আমরা ছোটবেলাতে কিভাবে আমরা একটি ভাষাকে শিখলাম, আমরা কিন্তু 1 বছর ধরে কিন্তু শুনেছি আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি আমাদের সামনে বিভিন্ন ধরনের কথা বলেছে। এই কথাগুলো শুনতে শুনতেই আমরা কিন্তু একটি ভাষাকে ক্যাপচার করে ফেলেছি। আমরা যখন 1 বছর এই ভাষাগুলো শুনলাম, তারপর আস্তে 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 আমরা স্পিকিং সেকশনের দিকে গেছি। তো আমার মনে হয় এর জন্য লিসেনিং সেকশনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রথমে আমাদেরকে প্রচুর ইংরেজি শোনার অভ্যাস করতে হবে। তো কারো যদি ইংলিশ লেকচার শোনার ব্যাপারে বোরিং ফিল হয়, সেক্ষেত্রে আর একটা বুদ্ধি দিতে পারি যে এখন অনেকগুলো পপুলার ওয়েব সিরিজ আছে যেগুলো খুবই ভালো গল্পের সাথে ভালো ভালো ইংরেজির ব্যবহার হয়। তো কেউ যদি মনে করে যে আমি একটি গল্প দেখবো পাশাপাশি ইংরেজিটা শিখবো, সেক্ষেত্রে এই ওয়েব সিরিজ গুলো দেখা যেতে পারে। আর লিসেনিং এর ক্ষেত্রে আরেকটি বলবো যে লিসেনিং আমরা যখন প্র্যাকটিস করবো বা লিসেনিংটা যখন আমরা বাসাতে প্র্যাকটিস করব, তখন আমাদেরকে কি করতে হবে, দাগিয়ে দাগিয়ে পড়তে হবে, কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে। একটি লিসেনিং এর কোশ্চেনের অনেকগুলো পার্ট থাকতে পারে, কিন্তু সব পার্টের সবগুলো ওয়ার্ডই কিন্তু মূল শব্দ না। সাপোজ একজন বক্তা বলছে যে আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই এ ক্লথ, সে মার্কেটে গেছিল ক্লথ কিনতে। তো সাপোজ এখানে ক্লথ যে আছে সেই জায়গাতে ফিল ইন দ্য গ্যাপস আছে, মানে ওখানে কোনো একটা শব্দ বসাইতে হবে। তো সেক্ষেত্রে সে কোথায় গেছিল সেই জিনিসটা কিওয়ার্ড, মার্কেটে গেছিল, সেই মার্কেটটাকে আপনার গোল করে রাখতে হবে। যদি মার্কেটটা আমার কিওয়ার্ড থাকে, যখনই আমরা এই বক্তব্যটা শুনবো তখনই কিন্তু আমাদের মাথাতে চলে আসবে যে কোনো কিছু একটা সে কিনতে গেছে। এরপরে কি কিনতে গেছে, ক্লথ কিনতে গেছে, এই ওয়ার্ডটার সাথে সাথে আমাকে কোশ্চেন পেপারে লিখে ফেলতে হবে। আর আইএলটিএস পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ হলো পেন্সিলের ব্যবহার। সাধারণত আইএলটিএস সেকশনের প্রত্যেকটা পার্টি পেন্সিলে অ্যান্সার করা লাগে। এজন্য আমাদের যাদের পেন্সিলে লেখার অভ্যাস নেই, তারা বাসাতে যখন আইএলটিএস এর প্রিপারেশন নিব তখন চেষ্টা করব পেন্সিলে যেন আমরা এই লেখাগুলো লিখি। এবং এই লকডাউন কিন্তু সেরা সময় আইএলটিএস প্রিপারেশন। আমার মনে হয় যে লকডাউনের মধ্যে যদি আমরা চেষ্টা করি যে আমাদের ইংলিশের যে দুর্বলতাগুলো লকডাউনের মধ্যে আমরা চেষ্টা করলে দূর করতে পারবো। বিশেষ করে এখন অনেক ফাঁকা সময়, আমরা ভালো ভালো যে লেকচার গুলো আছে ইউটিউবে, বিশেষ করে আমরা কিছু ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি আছে, বিল গেটস, স্টিভ জবস, এই টাইপের মানুষগুলোর আমার অনেক বক্তব্য কিন্তু ইউটিউবে আছে। আমরা তাদের বক্তব্য শুনলেও শুধু আমাদের যে লিসেনিং অ্যাবিলিটি ভালো হবে তা না, সাথে সাথে কিন্তু আমাদের আমরা অনেক কিছু শিখতেও পারবো, আমাদের জ্ঞানের স্তরটা অনেকটু বেড়ে যাবে। লিসেনিং এর ক্ষেত্রে আরেকটি বিষয় আমি বলতে চাই যে লিসেনিং এর যে পার্ট 3 যে সেকশনটার কথা আমি বললাম যে একটু তুলনামূলক কঠিন, সেক্ষেত্রে আমাকে খুবই মনোযোগ দিয়ে ব্যাপারটা শুনতে হবে। লিসেনিংটা যদি খুব মনোযোগ দিয়ে না শোনা যায়, অনেক সময় আমাদের ফোকাসটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবং এই ফোকাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি লিসেনিং শুনতে শুনতে আমাদের মাথাতে অন্য কোনো চিন্তা, অন্য কোনো গল্প চলে আসে, আমরা কিন্তু মূল শব্দটা ভুলে যেতে পারি যে আসলে কোনটা সঠিক অ্যান্সার হবে। কারণ পার্ট 3 এর ক্ষেত্রে হয় কি, যে 3টা অপশন থাকে সে 3টা অপশন সম্পর্কে আলোচনা করা হয়। তো এই 3টা অপশন সম্পর্কে আলোচনা করা হয়, কিন্তু কোনটা আসলে সঠিক সেটা যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি তাহলে কিন্তু ভুল হয়ে যায়। এজন্য দেখতে হবে যে 3টা হয়তো টপিক আলোচনা করা আছে, কিন্তু এমন কিছু কিওয়ার্ড ইউজ করছে যেটা যে কোনো 2টা পয়েন্টকে নাকচ করছে। সাপোজ একটা আমি উদাহরণ দিতে পারি যে আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই আমব্রেলা বাট I changed my mind and I thought that I should buy a bag or I should buy a raincoat, but at the end I came back with nothing. সাপোজ এই টাইপের একটা কথা বললো যে সে আসলে গেছিল আমব্রেলা বা ছাতা কিনতে, তখন সে চিন্তা করলো যে না, ছাতা না কিনে একটা রেনকোট কেনা যেতে পারে, কিন্তু অ্যাট লাস্ট সে কোনো কিছু না কিনেই ফিরে আসলো। তাহলে এই যে কথা বাট শব্দটা ব্যবহার করছে, বা অ্যাট দ্য এন্ড, বা ইনস্টিড অফ দ্যাট, অলদো, দো, এই টাইপের কিছু কিওয়ার্ড আছে যে কোনো 2টা পয়েন্টকে বাদ দিয়ে
যে কোনো একটা পয়েন্টকে জোর দিয়ে বলা হচ্ছে যে এটাই হবে, সেক্ষেত্রে ওই শব্দগুলোকে যদি আমরা বুঝতে পারি, আমরা বুঝতে পারবো যে পার্ট 3 এর কোন অপশনটা আসলে কারেক্ট অ্যান্সার হবে। কিন্তু এক্ষেত্রে আবারও বলছি, ফোকাসটা খুব ইম্পর্টেন্ট। কেউ যদি লিসেনিং শুনতে শুনতে ফোকাসটা হারিয়ে ফেলে, তখন কিন্তু সঠিক অ্যান্সারটা করতে পারবে না। তবে বাকি সেকশন গুলো তুলনামূলক সোজা আছে। আমার ধারণা কেউ যদি টানা 1 মাস আইএলটিএস এর প্র্যাকটিস করে, বিশেষ করে ক্যামব্রিজ সিরিজের কিছু বই আছে, 1 to 40, আমার জানা মতে 14টা বই বাড়িয়েছে, এক একটা বইয়ে 4টে করে প্র্যাকটিস থাকে। তো কেউ যদি এই বইগুলা টোটালটা প্র্যাকটিস করে, আমার ধারণা সে লিসেনিং সেকশনে অনেক ভালো করতে পারে। আচ্ছা আচ্ছা, এবার আরেকটা বিষয় তোমার কাছে জানতে চাবে, যেটা হয় লিসেনিং আমরা দেখি আমাদের অনেক স্পেলিং যেটা করে অনেক সময় নেম লোকেশন, তো এই স্পেলিং গুলো দেখা যায় যে ছাত্রদের মাঝে একটু ভুলের প্রবণতা থাকে, তো এগুলো আমরা কিভাবে সংশোধন করতে পারি, কি কৌশল অবলম্বন করলে আমাদের যে স্পেলিং গুলো লিসেনিং এ যেগুলো বলা হয় অনেক সময় আমরা বুঝতে পারি না, তো সেগুলো কিভাবে আমরা মানে সমাধান করতে পারবো আর কি, প্রশ্নগুলো সেই সম্পর্কে যদি একটু বলতে। হুম, খুবই ভালো প্রশ্ন করেছো ফরহাদ। স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমার ঘটনায় বলি, আমি লিসেনিংটা অনেক ভালো পারতাম, আমার বিশ্বাস ছিল যে আমি অ্যাটলিস্ট 8 পাবো, বাট আলটিমেটলি আমার রেজাল্টে দেখা যায় আমি পেয়েছি 7.5। তো 8 পাইতে হলে 40টার মধ্যে মিনিমাম 36টার উপর কারেক্ট করা লাগে। সেখানে আমার প্রায় 35টার মতো হয়তো আমি কারেক্ট করেছিলাম। তো আমার যেটা মনে হয় যে আমি কিছু কিছু অ্যান্সার ঠিক দিয়েছিলাম, কিন্তু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছিল। তো স্পেলিং এর খুবই গুরুত্বপূর্ণ। যদি স্পেলিং মিস্টেক হয়, একটা ওয়ার্ডও মিস্টেক হইলে বা একটা অ্যালফাবেটও মিস্টেক হলে কিন্তু পুরাটাই মার্ক চলে যাবে। এবং 40টা কোশ্চেন থাকে, 40টাতে প্রত্যেকটাতে কিন্তু সেম মার্ক, অন এক করে দেওয়া হয়। হুম, আমার কথা মনে হয় বাসছে। না, কথা বুঝতে পারছি, সমস্যা নেই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তোমাকে তো ধন্যবাদ, আমি খুব সুন্দর স্পেলিং এর একটা। ব্যাপারে যেটা বলছিলাম যে সাধারণত নেম অথবা লোকেশনের ক্ষেত্রে প্রথম যে পার্ট, এই পার্টেই নেম জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ ইউর নেম। সাপোজ স্টিভ জবস একটা নেম বলা হলো, সেক্ষেত্রে এই নেমটা 2বার বলা হয়, বা সম্ভবত তার স্পেলিংটা তারাই বলে দিবে, STEVE এভাবে। তারাই, যে বক্তা আছে সে বলে দিবে যে আমার স্পেলিংটা এটা হবে। সেক্ষেত্রে একটু মনোযোগ দিলে বা যখন বলবে হাতে একটা পেন্সিল নিয়ে সাথে সাথে নোট ডাউন করলে স্পেলিংটা ঠিক করা যায়। আর এছাড়া অন্যান্য যে স্পেলিং আছে সেগুলোর ক্ষেত্রে আমার মনে হয় একটু নেট ঘাটাঘাটি করলে কিছু ভালো ভালো ওয়ার্ড আছে। বিশেষ করে কারো যদি ম্যাগাজিন বা ইংলিশ পত্রিকা পড়ার অভ্যাস থাকে, তাহলে অন্যান্য স্পেলিং গুলো আশা করছি ভুল হবে না। সেক্ষেত্রে পড়ার অভ্যাসও থাকা লাগবে। যদি স্পেলিং আমাদেরকে ভালো করা লাগে, শুধু লিসেনিং এর প্র্যাকটিস করলে হবে না, সাথে সাথে রিডিংটাও ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় তোমার কাছে জানতে চাচ্ছি আমরা, যে রিসেন্টলি যেটা তুমি অলরেডি বলে ফেলেছো যে আমাদের লিসেনিং এ কিছুটা পরিবর্তন করেছে আর কি, সেই হুম, বিষয়টা যদি আরেকটু ভালো করে বলতে আর কি। অনেকে প্রশ্ন করছে কমেন্ট সেকশনে, আমরা দেখতে পাচ্ছি যে লিসেনিং এ কি ধরনের পরিবর্তন এসেছে আর কি, সেটা আরেকটা বলতে আর কি। আসলে খুব বেশি পরিবর্তন এসেছে তা বলবো না, খুবই ছোটখাটো পরিবর্তন। যেমন আগে আমাদের 4টা সেকশন বলা হতো লিসেনিং এর ক্ষেত্রে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4। বাট সেকশনের বদলে এখন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এই জিনিসটা ইউজ করা হবে। তারপরে লিসেনিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পেজ নাম্বার উল্লেখ থাকতো, যে এত নাম্বার পেজ, এত নাম্বার পেজ। এই পেজ নাম্বার গুলো এখন থাকবে না। আর একটা এক্সাম্পল দেওয়া থাকতো লিসেনিং এর শুরুতেই, প্রথমেই একটা এক্সাম্পল যে লিসেনিংটা এইভাবে হবে, আর একটা বক্তব্য দেওয়া হবে, বক্তব্যের পর এই জিনিসটাতে এখানে একটা শব্দ বসাইতে হবে। তো এখন এক্সাম্পলটা থাকবে না আর কি। তাছাড়া মোটামুটি সবকিছু সেমই আছে, যে আগেরটা চেঞ্জ করে নতুন একটা ফরম্যাট আনা হয়েছে, বিষয়টা তা না। মোটামুটি আগের মতনই আছে, দুই একটা ছোটখাটো পরিবর্তন আনা হয়েছে। তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন আর কি, যেটা হলো যে লিসেনিং এ যে পার্ট 3 যেটা আমরা দেখতে পাই, সেখানে মাল্টিপল কোশ্চেন থাকে। তো আমরা এই হুম, মাল্টিপল কোশ্চেন, আমার মনে হয় যে লিসেনিং এর যে চারটা পার্টের মধ্যে মাল্টিপল কোশ্চেন যেগুলো থাকে এগুলো খুব একটু জটিল হয় আর কি। তো এইগুলো হুম, আমরা হুম, কিভাবে কি করতে পারি আর কি, খুব হুম। অল্প সময়ের আচ্ছা, মধ্যে আমি আর কি কিভাবে আমি বলেছি আর কি যে কিভাবে করতে হবে। আরেকবার বলি আর কি, যে এই অংশটার জন্য আহ, খুবই মেন্টালি ফোকাস থাকতে হবে আমাদেরকে। যখন আমি মাল্টিপল যে চয়েসটা আছে, সেই 3টা অপশন সম্পর্কে আলোচনা করা হবে, অর্থাৎ ফোকাস হারানো যাবে না, খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে
এবং 2 নম্বর বিষয়, কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলোর সাহায্যে যে কোনো দুইটা বক্তব্যকে নাকচ করা হয়। সাপোজ অলদো, এরপর ইনস্টিড অফ দ্যাট, বাট, অ্যাট দ্য এন্ড, এই টাইপের কিছু আছে যে যেটা আগের বক্তব্যকে নাকচ করে শেষে একটা বক্তব্য দেওয়া হয়, যে বক্তব্যটাই হচ্ছে আসল বক্তব্য। তো এই কিওয়ার্ড গুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাইলে আশা করছি খুব বেশি প্রবলেম হবে না। এবং সর্বোপরি বেশি বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনারা যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন, এই অডিও গুলো এখন কিন্তু ইউটিউবে অলমোস্ট নতুন নতুন লিসেনিং এর অডিও গুলো ছাড়া হচ্ছে। তো এই ইউটিউবের অডিও গুলো যদি আমরা শুনি এবং প্র্যাকটিস করি, আশা করছি প্রবলেম হবে না। এবং লিসেনিং এর ক্ষেত্রে আরেকটা আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভুলে গেছি, যে যেকোনো লিসেনিং শুরু হওয়ার আগে কিন্তু একটু সময় থাকে। হুট করে একটা অডিও বাজতে লাগে, বিষয়টা তা না। তো আমার পরামর্শ থাকবে যে লিসেনিংটা শুরু হওয়ার আগে একটা পেন্সিল নিয়ে প্রত্যেকটা লাইনের মধ্যে মূল শব্দটাকে, যেটা মনে হচ্ছে এই লাইনের হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাপোজ বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে একটা কথা বলা হয়েছে, যে একটি বিল্ডিং উইল বি বিসাইড দ্য লন্ডন সিটি, এবং এই বিল্ডিংটা হবে, ইটস বিল্ডিং উইল বি মেনলি ফর দ্য সুপার মার্কেট। এটি লন্ডন সিটির পাশে হবে এবং এটি মেনলি একটা সুপার মার্কেট হবে। তো এই পুরা শব্দের মধ্যে লন্ডন সিটি এবং সুপার মার্কেট, এই দুটা হলো কিওয়ার্ড। মানে মূল কথাটাকেই বলা হয় কিওয়ার্ড। তো একটা সেন্টেন্সের সবগুলো ওয়ার্ড কিন্তু মূল কথা থাকে না, কিছু কিছু ওয়ার্ড থাকে যেটা হচ্ছে কিওয়ার্ড। তো আমার মনে হয় লিসেনিং এর ওই অডিওটা বাজার আগে আমাদেরকে সময় দেওয়া থাকবে, এই সময়ের মধ্যে কিওয়ার্ডটা আইডেন্টিফাই করতে পারলে আমাদের পরবর্তীতে লিসেনিং যখন আমরা অডিওটা শুনতে পারবো, অ্যান্সার করাটা আমাদের জন্য সোজা হবে। আচ্ছা সিফাত, আমরা লিসেনিং সম্পর্কে অনেক কিছু তোমার কাছ থেকে জানতে পারলাম। আশা করছি আমরা যারা শুনছি আর কি, যারা আমরা সামনে আইএলটিএস দিব, তো আমরা একা তোমার আলোচনা থেকে অনেক উপকৃত হব আর কি, আশা করছি আর কি। এরপর আমরা যাবো যে আইএলটিএস এর আরেকটা যে সেকশন আছে, সেটা হলো রিডিং। তো রিডিং নিয়ে প্রথমত তোমার কাছে আমি যেটা বলতে চাচ্ছি, যে রিডিং এ যেটা হয়, অনেক বড় বড় প্যাসেজ থাকে আর কি। তো এই বড় প্যাসেজ গুলো দেখা যায় যে 3টা প্যাসেজ থাকে। তো আমরা কি করে খুব 20 মিনিট করে সময় থাকে, দেখা যায় প্রতিটা প্যাসেজের জন্য 20 মিনিট করে, এগুলো মূলত রিসার্চ বেসড হয় আর কি। তো এই বড় বড় প্যাসেজ গুলো কিভাবে আমরা দ্রুত আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো যেগুলো থাকে, কোশ্চেন গুলো থাকে, সেগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি, সেই সম্পর্কে যদি কিছু বলতে আর কি। হুম। হ্যাঁ, রিডিং সেকশনটাও আমাদের খুবই ইম্পর্টেন্ট লিসেনিং এ। এবং আমি যেটা বললাম যে আইএলটিএস এক্সামের ক্ষেত্রে লিসেনিং এর পর রিডিং এ আমরা কিন্তু 9 আউট অফ 9 পেতে পারি, কারণ এখানেও 40টা কোশ্চেন থাকে, 1 ঘন্টা সময় দেওয়া থাকে। তো মূল যে সমস্যাটা হয় রিডিং এর ক্ষেত্রে, আমাদের যে রিডিং এর স্পিডটা, নর্মাল স্পিডটা কিন্তু অনেক স্লো। বিশেষ করে যাদের রেগুলার ইংরেজি পড়ার অভ্যাস নেই, ইংরেজি উপন্যাস বা ইংরেজি বিভিন্ন মোটিভেশনাল বই পাওয়া যায়, এগুলো পড়ার যাদের অভ্যাস নেই তাদের ক্ষেত্রে একটু কষ্টকর হয় রিডিং সেকশনে ভালো করা। তো কেউ যদি রিডিং এ ভালো করতে চায়, সর্বপ্রথম অবশ্যই পড়ার অভ্যাস তৈরি করতে হবে। এবং এখানে আমি বলবো যে পড়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সিলেবাস নেই বা নির্দিষ্ট কোনো গণ্ডি নাই যে এই বইগুলো পড়লে হবে অথবা ওই বইগুলো পড়লে হবে, বিষয়টা এরকম না। যে কোনো বই পড়তে পারে, তার যেখানে ইন্টারেস্ট। কেউ যদি সায়েন্সের স্টুডেন্ট হয়, সে বিজ্ঞানের যে কোনো বই পড়তে পারে। কেউ যদি গল্প উপন্যাস পড়তে চায়, সে গল্প উপন্যাসের বই পড়তে পারে। কেউ কেউ যদি পত্রিকা পড়তে ভালো লাগে, প্রতিদিন ইংরেজি পত্রিকা সে নিয়ে বাসায় পড়তে পারে। মেন কথা পড়ার অভ্যাস তৈরি করতে হবে। পড়ার অভ্যাস যত বেশি থাকবে, তত বেশি তার রিডিং যে স্পিডটা বেড়ে যাবে। যেমন আমরা যখন কোনো বিল বোর্ডে দেখি যে আহ, একটা বিল বোর্ড আছে যে একটা জায়গায় যাওয়া লাগবে, যে হেয়ার ইউ ক্যান গো, বা এখানে আপনি যেতে পারেন, বা এখানে একটি স্কুল আছে। তো আমরা কিন্তু এই বিল বোর্ডে যখন পড়ি, তখন একটা একটা শব্দ করে পড়ি না। সাপোজ আমরা যখন পড়ি যে আমার নাম সিফাত, আমরা কিন্তু আমার নাম সিফাত এভাবে পড়ি না, আমরা 3টা ওয়ার্ডকে একসাথে পড়ি, আমার নাম সিফাত। তো ইংরেজির ক্ষেত্রেও মাই নেম ইজ সিফাত, এটাকে মাই নেম ইজ সিফাত এভাবে পড়া যাবে না। একসাথে গুচ্ছ গুচ্ছ ভাবে সেন্টেন্স গুলোকে পড়া শিখতে হবে। তো যাদের রেগুলার পড়ার অভ্যাস আছে, তাদের জন্য রিডিং সেকশনে ফুল মার্ক হওয়া কোনো ব্যাপারই না। তবে এক্ষেত্রে আমি যেটা পরামর্শ দিব, কেউ যদি একটা প্যাসেজের ফার্স্ট টু লাস্ট সব রিডিং করতে যায়, তার জন্য কিন্তু 1 ঘন্টাতে 40টা কোশ্চিন অ্যান্সার করা খুবই চাপ বিষয়। এই ক্ষেত্রেও কিন্তু কিছু টেকনিক্স আছে যেগুলো অবলম্বন না করলে, কারো রিডিং ফাস্ট হওয়া সত্ত্বেও, অনেক দ্রুত পড়ার ক্ষমতা থাকা সত্ত্বেও, সে কিন্তু রিডিং সেকশনে খারাপ করতে পারে। এই জন্য রিডিং এর ক্ষেত্রেও কিছু টিপস আছে যেগুলো
ফলো করলে আশা করছি একটু ভালো পড়াশোনা। আচ্ছা সিফাত, আমরা একটু দর্শকদের সম্পর্কে বলি। তো এই মুহূর্তে যারা আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের যে লাইভ যে সেশনটা হচ্ছে এটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে অন্যরাও যারা আইএলটিএস এর সামনে প্রিপারেশন নিতে যাচ্ছে, অনেক তথ্যের অভাব, তারা আইএলটিএস সম্পর্কে যাতে জানতে পারে। তো সিফাত, এবার তোমার কাছে আমার একটা যেটা জানার প্রশ্ন, যে আমরা দেখি যে রিডিং এর ক্ষেত্রে আমরা ট্রু ফলস এবং নট গিভেন কিছু কোশ্চেন থাকে। তো আমার কাছে হুম, মনে হয় যে নট গিভেন যে কোশ্চেনটা, এটা আসলে একটু ধরাটা একটু ডিফিকাল্ট মনে হয় আর কি। তো কি করা যেতে পারে এই বিষয়ে? হুম। হ্যাঁ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। রিডিং এর ক্ষেত্রে ট্রু, ফলস, নট গিভেন এখানে আহ, যে কোনো একটা হইতে পারে। তো প্যাসেজের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আমাদের স্পিড যতই ভালো হোক, আমরা যদি কিছু টিপস ফলো না করি, আমাদের কিন্তু সময় মেনটেন করাটা খুব টাফ। কারণ লিসেনিং এর ক্ষেত্রে যেটা হয়, পুরোটা অ্যান্সার করার পর 10 মিনিট টাইম দেয় লিসেনিংটাকে কারেক্ট করার জন্য। কিন্তু রিডিং এর ক্ষেত্রে এক্সট্রা সেরকম কোনো টাইম নাই। আমাদেরকে কিন্তু টাইমের ভিতরেই এই 1 ঘন্টার মধ্যে 40টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, পাশাপাশি 3টা প্যাসেজ পড়তে হবে। তো এই জন্য প্রথমে প্যাসেজ পড়ার চেয়ে আমি যেটাকে গুরুত্বপূর্ণ মনে করি, প্রথমে প্রশ্নগুলো পড়তে হবে। প্রশ্ন আর মধ্যে প্রশ্নের মধ্যে যেটা মূল কিওয়ার্ড, লিসেনিং এর ক্ষেত্রে যেমন কিওয়ার্ড আছে, রিডিং এর ক্ষেত্রে একটা যেকোনো প্রশ্নের কিন্তু একটা মূল কিওয়ার্ড থাকে। এই কিওয়ার্ডটা আইডেন্টিফাই করতে হবে। সাপোজ একটি রিডিং প্রশ্নের মধ্যে প্যারিস শব্দটা আছে, যে দ্য রাইটার ইজ গোয়িং টু প্যারিস বা রাইটার ওয়াজ গোয়িং টু প্যারিস। এক্ষেত্রে প্যারিসটা কিন্তু কিওয়ার্ড। সাপোজ আর একটা কথা, যে বাংলাদেশ ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছিল। এক্ষেত্রে কিওয়ার্ড কিন্তু মূলত 3টা। একটা হলো বাংলাদেশ, 2 নাম্বার হলো ইন্ডিপেন্ডেন্ট এবং 3 নাম্বার হলো 1971। তো আমরা যদি প্রথমেই প্রশ্নগুলো পড়ি এবং প্রশ্নের কিওয়ার্ডটা গোল করে আইডেন্টিফাই করি, সেক্ষেত্রে যেটা সুবিধা হবে যে আমরা প্যাসেজটা পড়ার সময় কিন্তু পুরো প্যাসেজটা খুঁজবো না। ওই প্রশ্নের ওই কিওয়ার্ডটা আমরা প্যাসেজের মধ্যে জাস্ট চোখ বোলাবো। বিষয়টা হচ্ছে একটা, সাপোজ পানির মধ্যে আমার বল পড়ে গেছে, আমি গোটা পানি কিন্তু আমি ঘাটবো না। আমার যেই জায়গাতে বলটা আছে আমি শুধুমাত্র সেই জায়গাটা টার্গেট করে আমি বলটাকে তোলার চেষ্টা করি। তো ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রেও এই ব্যাপারটা, যে যেই আমি কিওয়ার্ডটা আইডেন্টিফাই করলে হবে কি, যে পুরো প্যাসেজটা না পড়ে আমি ওই কিওয়ার্ডটা প্যাসেজ গুলোর মধ্যে খুঁজবো, এবং যখনই একটা পার্টিকুলার কিওয়ার্ড পেয়ে যাব, তখন পুরো লাইনটা আমি পড়বো যে আসলে কি বলতে চাচ্ছে। তো পুরো লাইনটি পড়ার পর যদি আমার মনে হয় যে না, এটা সত্য বলছে, তাইলে হবে ট্রু। পুরো লাইনটা পড়ার পর যদি মনে হয় যে না, মিথ্যা বলছে, তাহলে হবে ফলস। কিন্তু ওই সম্পর্কে যদি কোনো আলোচনাই করা না হয়, ওটা যদিও তুমি জানো যে হ্যাঁ ওটা সত্য, কিন্তু প্যাসেজে ওই সম্পর্কে কোনো আলোচনাই নাই, সেক্ষেত্রে ওটা হবে নট গিভেন। সাপোজ আমি বলি যে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে একটা প্যাসেজ আছে, পুরো প্যাসেজের মধ্যে কোথাও লেখা নাই যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। এখন যদি অপশনে থাকে যে বাংলাদেশ ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, যদিও প্যাসেজের মধ্যে কিন্তু কথাটা নাই, তুমি জানো যে হ্যাঁ বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। এখন তুমি কি করলে, ওটাকে টি দিয়ে দিলা অথবা ট্রু লিখলা, তাইলে কিন্তু নাম্বারটা কাটা যাবে। এটা তুমি জানো, কিন্তু প্যাসেজে তো লাই বা রাইটার তো সেটা লেখেনি। রাইটার যেটা লেখেনি সেটা যতই সত্য হোক, সেটা কিন্তু ট্রু বা ফলস দেওয়া যাবে না, সেটাকে নট গিভেনে দিতে হবে। অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে যেটা নট গিভেন সেটা সম্পর্কে প্যাসেজে কোনো আলোচনা থাকবে না, আর যেটা ট্রু সেটা প্যাসেজে বলা হবে যে হ্যাঁ এটাই সত্য। ডাইরেক্ট এটাই সত্য এভাবে থাকবে না, যে ওই লাইনটাকে জাস্টিফাই করবে। প্যাসেজে এমন কিছু থাকবে যেটা ওই লাইনটাকে জাস্টিফাই করবে, আর ফলসের ক্ষেত্রে সেটার বিপরীত কিছু একটা বলবে। আচ্ছা, আশা করছি যিনি প্রশ্ন করেছেন তিনি তার উত্তরটা পেয়েছেন, যে ট্রু ফলস নট গিভেন গুলো কিভাবে সলভ করতে হয়। তো এরপর আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাচ্ছি, যে লিস্ট অফ হেডিং, রিডিং সেকশনে আমরা দেখি লিস্ট অফ হেডিং থাকে। তো লিস্ট অফ হুম, হেডিং গুলো কিভাবে আমরা সলভ করতে পারি আর কি? হুম। খুবই এই পার্টটা খুবই সোজা, কেউ যদি টিপস ফলো করে আমার মনে হয় এই পার্টটাতে ভালো করা সম্ভব। আহ, আমি যেটা বলি যে আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে অনেকে কোচিং করে বা বিভিন্ন প্রাইভেট করে, কিন্তু আমাদের ইউটিউবে যে সকল রিসোর্সেস দেওয়া আছে সেগুলো কিন্তু অনেকটাই যথেষ্ট। বিশেষ ক্ষেত্রে আমার জন্য বলি যে আমি
ইউটিউবেই কিন্তু আইএলটিএস এর মোটামুটি একটা ধারণা পেয়ে গেছিলাম। তো যারা ইউটিউবে ফলো করে, আসাদ ইয়াকুব নামে একজন আছেন, উনি কিন্তু আহ, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছেন, আপনারা তার চ্যানেলটা দেখে আসতে পারেন। তবে যারা উর্দু বোঝে না বা হিন্দি বোঝে না তাদের জন্য একটু কষ্টকর হতে পারে। তো আমি যেটা বলি, আমার বাংলা ভাষাতে আমার যেটা মনে হয়, লিস্ট অফ হেডিংসটা তুলনামূলক রিডিং এর অন্যান্য পার্টের তুলনায় একটু সোজা। কেমন? লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে হয় কি, যে একটা প্যাসেজের মধ্যে বেশ কয়েকটা প্যারাগ্রাফ থাকে। সাপোজ 1 নম্বর প্যারাগ্রাফ, 2 নম্বর প্যারাগ্রাফ, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, সাপোজ 6টা প্যারাগ্রাফ আছে। এখন ওই প্যারাগ্রাফের হেডিংটা কি হতে পারে সেটাই হচ্ছে লিস্ট অফ হেডিং। সাপোজ 10টা হেডিং আছে, 10টা হেডিং এর সাথে 6টা প্যারাগ্রাফ মিলাইতে হবে। এখন আমাদের কাজ হবে প্রথমে একটা প্যারাগ্রাফ পড়া, প্রথম 2-4 লাইন পড়া। গোটা প্যারাগ্রাফ পড়ার দরকার নেই, যে কোনো একটা প্যারাগ্রাফ ধরে প্রথম 2-4 লাইন পড়তে হবে। 2-4 লাইন পড়ে ওই প্যারাগ্রাফের যে টপিকের সাথে মিলিয়ে যেই হেডিং গুলো আছে সেগুলোকে আমরা চোখ বোলাবো। আগেই যদি হেডিং পড়ি তারপরে প্যাসেজ পড়ি, হবে কি, আমরা একটু কনফিউজ হয়ে যেতে পারি। আগে যদি আমরা প্যারাগ্রাফ গুলো পড়ি, তারপরে যদি আমরা হেডিং এ দেখতে যাই, তাহলে কিন্তু আমাদের কনফিউশনটা একটু কম হবে। তো আমরা আগে কি করব, প্যারাগ্রাফে প্রথম 3-4 লাইন পড়বো। এরপর আমাদের মাথাতে যে আইডিয়াটা জেনারেট হবে যে হ্যাঁ, এই প্যারাগ্রাফে এই সম্পর্কে বলতে যাচ্ছে, ওই সম্পর্কিত যে হেডিং গুলো আছে সেটাকে আমরা খুঁজে বের করব। যদি পেয়ে যাই, দেন ওটা অ্যান্সার করে ওই হেডিংটা আমি কেটে দেবো। এইভাবে একইভাবে নেক্সট প্যারাগ্রাফটা পড়ে আমার যেটা মনে হবে সেটা, এভাবে আমরা মনে করি যে সবগুলোই সলভ করা সম্ভব। আচ্ছা, বুঝতে পারলাম যে তুমি যেটা বললা আর কি, লিস্ট অফ হেডিং আসলে রিটেনিং, আমাদের যে রিডিং সেকশনটা আছে তুলনামূলকভাবে আমরা চাইলেই হুম সবগুলোই সলভ করতে পারি আর কি, খুব ভালোভাবে। হুম আচ্ছা, তাহলে আমরা রিডিং আমাদের সেকশনটা গেল। এরপর আমরা যেটা আসবো তোমার কাছ থেকে হলো রাইটিং এর ব্যাপারে। আমরা একটু তোমার কাছ থেকে জানতে চাচ্ছি যে রাইটিং এর ব্যাপারে কি বলবে তুমি, কিভাবে আমরা ভালো হুম। করতে পারি। হ্যাঁ, এখানে আমি একটু বলতে চাই যে রাইটিং সেকশনটা আমার মতে আর কি একটু তুলনামূলক কঠিন 4টি সেকশনের মধ্যে। আহ, কারণ আমরা ছোটবেলা থেকে যে ধরনের রাইটিং লিখে অভ্যস্ত, আইএলটিএস এর রাইটিং ফরম্যাটটা তার একটু উন্নত মানের লেখা চাই। আর আমরা অনেকেই হয়তো সেইভাবে লেখালেখি করি না, এই কারণে রাইটিং সেকশনের মার্ক গুলোটা একটু কঠিন হয়ে যায়। এবং আমরা অনেকেই ইংলিশ মিডিয়াম হয়তো সাবজেক্টে পড়ি। সাপোজ আমি যে সাবজেক্টে পড়েছি বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, এখানে সবকিছু ইংরেজিতে অ্যান্সার করা লাগতো। আমার একটা বিশ্বাস ছিল যে হয়তো আমি ইংলিশ ফরম্যাটে পড়ালেখা করেছি, রাইটিং সেকশনে ভালো করব, এই জন্য একটু সময় কম দেওয়া হয়েছিল। তো আমার মনে হয় এটা একটা ভুল ডিসিশন ছিল। মানুষ তো ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। তো রাইটিং সেকশনে ভালো করার জন্য কিন্তু রিডিং এর বিকল্প নেই। যার পড়ার অভ্যাস আছে সে কিন্তু লিখতে পারবে। তবে লেখাটা যেন ওকেশনালি না হয়, সে মাঝে মাঝে অন্তত সপ্তাহে একটা করে লেখা, সে যে কোনো বিষয়ের উপর তার মন্তব্য সেটা দিতে পারে। তো রাইটিং সেকশন সম্পর্কে আমি বলি, এখানে 2টা পার্ট থাকে। প্রথম যে পার্ট, সেই পার্টে কোনো একটা বার গ্রাফ থাকতে পারে, কোনো একটা টেবল থাকতে পারে, কোনো একটা পাই চার্ট থাকতে পারে, অথবা নর্মাল যে কোনো চার্ট থাকতে পারে। সেই চার্ট সম্পর্কে একটা রিপোর্ট লিখতে, চার্টের মূল বক্তব্য সম্পর্কে 150 ওয়ার্ড, 150 ওয়ার্ডস এর মধ্যে একটা বর্ণনা। হুম। তো এই বর্ণনাটা টোটাল মধ্যে লিখে শেষ করতে হবে। এরপরে যে পার্টটা আছে সেখানে মূলত ওপিনিয়ন দেওয়া লাগে, এসে লিখতে হয়। তো যে কোনো বিষয়ে উপর 40 মিনিট সময় পাওয়া যাবে। 250 ওয়ার্ড, 250 ওয়ার্ডের মধ্যে এই এসেটা লেখা লাগে। তো এই অংশটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ অংশ। আমরা অনেকেই যেটা ভুল করি, আমি নিজেও যে ভুলটা করেছিলাম, আমি পার্ট 1 লিখতে গিয়ে আধা ঘন্টার বেশি ব্যয় করেছিলাম। এর ফলে পার্ট 2 লেখার জন্য তুলনামূলক সময়টা কম পেয়েছিলাম। এজন্য আমার পরামর্শ থাকবে, কেউ যদি পরীক্ষা দেয় পার্ট 2 থেকে লেখা শুরু করলে প্রথমে 250 ওয়ার্ডের এসেটা লেখার পর এরপর হচ্ছে সে পার্ট 1টা অ্যান্সার করতে পারে। যেহেতু 2টা আলাদা আলাদা খাতা থাকে, যে কোনো খাতা থেকে সে লেখা শুরু করতে পারে। এবং পেন্সিলে লিখলে যে সুবিধাটা হয়, এখানে কলমে লেখারও অপশন আছে, তবে পেন্সিলে লিখলে যে সুবিধাটা হয় যে কোনো লাইন যদি ভুল হয়ে যায় সেটা কেটে সংশোধন করার একটা সুযোগ থাকে। আবার যদি কোনো সেই হয় যে সাপোজ কোনো ওয়ার্ড স্পেলিং মিস্টেক হয়েছে, সেক্ষেত্রেও সেটাকে ঠিক করার সুযোগ থাকে। আচ্ছা সিফাত, বুঝলাম, অনেক
গুরুত্বপূর্ণ তথ্য তোমার আলোচনা থেকে আমরা জানতে পেলাম। তো এটা হলো আমরা আজকে যে প্রোগ্রামটা করছি সেটা আইএলস ইনস অ্যান্ড আউট, অর্থাৎ আইএলস এর খুঁটিনাটি বিষয় অর্থাৎ বেসিক বিষয়গুলো আমরা এখানে আজকে বলছি। আমরা এর পরবর্তীতে ধারাবাহিকভাবে আইএলস সম্পর্কিত আইএলস লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এই যে সেকশনগুলো আছে এগুলো সম্পর্কিত বিস্তারিত আমরা বিভিন্ন রকম এই লাইভ সেশনের মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো আপনারা আমাদের যারা এখনো ফেসবুক পেজটা আমাদের রকমের শিক্ষায় লাইক দেননি তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। আমরা যে প্রোগ্রামগুলো করবো এগুলো রকমের শিক্ষাতে আয়োজন করা হবে। তো আমরা এখন আমাদের গেস্টের কাছে যাব। আর একটা বিষয় যে হলো আমরা তো জানতে পেলাম যে লিসেনিং, রিডিং, রাইটিং, এরপর আমাদের যে সেকশনটা সেটা স্পিকিং। তো স্পিকিংটা আমরা দেখা যায় যে মূলত আমাদের ভিতরে অনেকের ভিতরে জড়তা কাজ করে আর কি। স্পিকিং ফ্লুয়েন্সি, আমাদের যে ফ্লুয়েন্সিটা নাই, তো আমরা কিভাবে এই আমাদের জড়তাটা ওভারকাম করতে পারি স্পিকিং এর ক্ষেত্রে? সিফাত। হ্যাঁ, স্পিকিং। আচ্ছা, স্পিকিং এর সেকশনে আসার আগে রাইটিং নিয়ে আর দু চারটা কথা বলবো যে রাইটিং এ আমাদের যদি মার্কটা ভালো করা লাগে সেক্ষেত্রে আমাদের রাইটিং এর মধ্যে কয়েকটা বিষয় আছে। একটা হলো টাস্ক অ্যাচিভমেন্ট বলে একটা ব্যাপার আছে, যে আমাকে যেই জিনিসটা সম্পর্কে লিখতে বলেছে আমরা যদি ওইটা সম্পর্কে না লিখে অযৌক্তিক কোনো কথাবার্তা বলি সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা কমে যাবে। এছাড়া লেক্সিক্যাল রিসোর্সের বলে একটা ব্যাপার আছে, যেখানে আমাকে বিশেষ কিছু ভোকাবুলারি আছে। সাপোজ আমরা বিগ শব্দটা ইউজ করতে পারি, বিগ এর বদলে যদি হিউজ, লার্জ বা অন্য যে কোনো ওয়ার্ড সিমিলার যে সিনোনিমস গুলো আমরা ইউজ করতে পারি সেক্ষেত্রে আমাদের নাম্বারটা ভালো আসবে। এবং আরেকটা বড় বিষয় আছে, সেটা হলো গ্রামাটিক্যাল রেঞ্জটা আমাদের একটু ভালো হওয়া লাগে। আমরা অনেকেই যে ভুলটা করি যে রাইটিং লেখার সময় আমরা শুধু সিম্পল সেন্টেন্সটা ইউজ করি, সেক্ষেত্রে শুধু সিম্পল সেন্টেন্স ইউজ না করে এটার পাশাপাশি কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স ফর্মগুলো ইউজ করতে হবে। এবং যথাসম্ভব যত বেশি পারা যায় কমপ্লেক্স ফর্মে লিখলে নাম্বারের মানটা তত বেশি ভালো হয়। এটা হচ্ছে আমার রাইটিং নিয়ে কথা। এরপরে সর্বশেষ যে বিষয়টা আসে সেটা হলো স্পিকিং। স্পিকিং এর জন্য একবারে আলাদা দিনে পরীক্ষাটা হয় সাধারণত। আমার ক্ষেত্রে পরের দিনই স্পিকিং পরীক্ষাটা হয়েছিল। স্পিকিং এর জন্য প্রায় 14 মিনিট সময় থাকে। এই 14 মিনিটের মধ্যে 3টা টাস্ক সম্পর্কে 14 মিনিট 3টা টাস্কে বিভক্ত করা হয়। এই 3টা টাস্কের মধ্যে প্রথম যে টাস্ক 1 সেখানে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। সাপোজ হোয়াটস ইউর নেম, হোয়াট ডু ইউ ডু, হোয়ার ডু ইউ লিভ, যে তোমার নাম কি, তুমি কোথায় থাকো, তুমি কি করো। সাপোজ আমি বললাম যে আই ডু স্টাডি ইন রাজশাহী ইউনিভার্সিটি, তখন সে হয়তো বলতে পারে যে হোয়াট ডু ইউ ডু বিসাইড স্টাডিং ইন রাজশাহী ইউনিভার্সিটি, তুমি পড়ালেখার পাশাপাশি কি করো। তো খুবই সিম্পল টাইপের কোশ্চেন গুলো পার্ট 1 এ থাকে। পার্ট 1 এর ক্ষেত্রে সাধারণত 1 লাইনে উত্তর না দিয়ে 2 লাইনে উত্তর দিলে বেটার আমার মতে। এক্ষেত্রে যেটা হয় যে সাপোজ তুমি কোথায় থাকো এই প্রশ্নটা যদি করে যে হোয়ার ডু ইউ লিভ, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ beside the Podda river which name is which the city's name is রাজশাহী। এই টাইপের আমরা অ্যান্সার করতে পারি। তারপরে হোয়াট ডু ইউ ডু, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বেসিক্যালি আই এম এ স্টুডেন্ট ইন রাজশাহী ইউনিভার্সিটি and my major is biochemistry and molecular biology. Besides study, I also give some tuitions to my students. That's my also hobby. এই টাইপের আমরা মানে শুধু আই এম স্টুডেন্ট বা আমি রাজশাহী ইউনিভার্সিটি পড়ি, আই স্টাডি ইন রাজশাহী ইউনিভার্সিটি, এই টাইপের ডাইরেক্ট অ্যান্সার না করে অ্যান্সারের সাথে কিছু যদি আমরা অ্যাড করে দিই এটা একটু মার্কটা ভালো করার ক্ষেত্রে হেল্প করে। আচ্ছা সিফাত, আমাদের যে ওই কিউ কার্ডের ব্যাপারটা এটা আমরা কিভাবে কি করতে পারি? কিউ কার্ডের যে আমরা জানি যে কিউ কার্ডের ক্ষেত্রে যেটা করতে হয় এখানে পাস্ট টেন্স, আমাদের প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স বিভিন্ন রকম টেন্সের যে একটা কম্বিনেশন হয়, তো সেটা কি করা যেতে পারে সেই সম্পর্কে যদি কিছু বলতে। কিউ কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এবং স্পিকিং এর মার্কিং এর ক্ষেত্রে কিউ কার্ডের পারফরমেন্সটা অনেকটা ভ্যারি করে। কেউ যদি কিউ কার্ড অংশে ভালো করতে পারে তার মার্কটা কিন্তু অনেকটা ভালো হয়ে যায়। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো কিউ কার্ডের ক্ষেত্রে যে কোনো একটা টপিক দিতে পারে, সেটা যে কোনো হতে পারে, একটা বই সম্পর্কে বলতে পারে অথবা যে কোনো একটা খেলা সম্পর্কে বলতে পারে অথবা যে কোনো একটা সুপার মার্কেট অথবা রেস্টুরেন্ট
অথবা একটা মুভি, যে কোনো সম্পর্কে মিনিমাম 2 মিনিট কথা বলতে হবে। এবং ওই বিষয়টার উপর হয়তো 4-5টা বা 3টা প্রশ্ন ওই কিউ কার্ডের মধ্যে থাকবে। সাপোজ একটা বই, আমি উদাহরণ হিসেবে যদি নিই, একটা বই সম্পর্কে বলতে বলেছে যে টক অ্যাবাউট এ বুক minimum 2 minutes, uh, and the questions are: what is the book, what is the name of the book, what do you when did you read the book, এই টাইপের 4-5টা প্রশ্ন থাকবে। এখন ম্যাক্সিমাম যে ভুলটা হয় যে আমরা চেষ্টা করি কি ওই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা লিখে নিই আর কি, লিখে নিয়ে আমরা ওগুলোই দেওয়ার চেষ্টা করি। কিন্তু কেউ যদি এই কাজটা করে সে কিন্তু একটা বড় ভুল করবে। সে ভুলটা হলো যে কাটায় কাটায় যদি আমরা 4টা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিই, আমাদের কিন্তু 1 মিনিটও লাগবে না। 1 মিনিটের আগেই কথা শেষ। তো সেক্ষেত্রে হবে কি যে 1 মিনিট ধরে যে কথাটা আমি কি পারে বলবো সেটা সম্ভব হবে না। 2 মিনিট তো দূরের কথা। এক্ষেত্রে আমি একটা টেকনিকের কথা বলি। সেই টেকনিকের নাম হলো আইপিপিএফ। টেকনিকের নাম হলো আইপিপিএফ। আইপিপিএফ শব্দের অর্থ ইন্ট্রোডাকশন, আই হলো ইন্ট্রোডাকশন, পি হলো পাস্ট, পি তে হলো প্রেজেন্ট, আর এফ এ হলো ফিউচার। তো আমরা যে কোনো কিছু সম্পর্কে বলতে গেলে আমাদেরকে এই আইপিপিএফ টা মাথায় রাখতে হবে। এখন আইপিপিএফ টা কিভাবে প্রয়োগ করব? সাপোজ বুক, যে উদাহরণটা দিলাম, যে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ইন্ট্রোডিউস দ্য বুক। হোয়াট ইজ বুক? যে প্রথমে আমি বলবো যে বুক ইজ এ ইম্পর্টেন্ট থিং ফর আওয়ার লাইফ, ইটস এ বেস্ট ফ্রেন্ড অফ আওয়ার লাইফ। এই টাইপের বুকের ইন্ট্রোডাকশন দেবো। উই ক্যান লার্ন মেনি থিংস ফ্রম এ বুক। এই বিষয়টা আমরা প্রথমে ইন্ট্রোডাকশন দেবো যে বইটা আসলে কি। এরপরে পি মানে পাস্ট, অতীতের কোনো একটা ঘটনা ওই বইয়ের সাথে বর্ণনা করতে হবে। সাপোজ when I was a student in my school, I regularly went to the market and buy different kind of books like novels, fictional book, short stories book, এরকম ভ্যারাইটিস অফ বুক আই ইউজ টু বাই। এই টাইপের মানে অতীতে সে কি করতো, সে মার্কেটে যাইতো, বই কিনতো, বইগুলো পড়তো। The one day I bought a book of Humayun Ahmed. The book's name is অপেক্ষা, and the story is এই সেই, মানে তার গল্পটা একটু বললো, অতীতের একটা ঘটনা, অতীতের বই সম্পর্কে সে একটা বইয়ের সাথে তার অভিজ্ঞতা সে বর্ণনা করবে, অনেকটা গল্পের মতন। এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে পুরো বিষয়টা কিন্তু গল্পে গল্পে শোনাইতে হবে। যদি আমি ইন্টারভিউর মতন কাটায় কাটায় প্রশ্ন উত্তর দিই, 2 মিনিট কিন্তু পার হবে। তো পাস্টের একটা ঘটনার পর প্রেজেন্টে আসবো। রাইট নাও হোয়াট আর ইউ ডুইং উইথ ইউর বুক? রাইট নাও অ্যাকচুয়ালি আই এম রিডিং এ বুক অফ জাফর ইকবাল। দ্য বুকস নেম ইজ নট। রাইট নাও সে বই নিয়ে কি করছে? পাস্টের ঘটনা তো শেষ, এরপরে সে প্রেজেন্টে বইটা নিয়ে কি করছে। এরপরে সর্বশেষ সেকশনে সে অবশ্যই ফিউচারে বই নিয়ে তার প্ল্যান কি। ইন ফিউচার I also I would like to write a new book about a scientific topic or a novel, and I would also like to publish it into the বইমেলা, 21শে বইমেলা। মানে সে ভবিষ্যতে বইটা 21শে বইমেলায় পাবলিশ করতে চায়, বই লিখতে চায়। এখানে যে কোনো বিষয় নিয়ে কিন্তু অতীতের, বর্তমানের এবং ভবিষ্যতের আলোচনা করা সম্ভব। শুধু একটু প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে, মাঝে মাঝে নিজের কথা নিজেই রেকর্ড করে শোনা, আমি যেটা মাঝে মাঝে করতাম, অথবা আয়নার সামনে দাঁড়িয়ে একটু কথা বলার চেষ্টা করতে হবে। আর যদি সুযোগ থাকে, সবাইকে পরামর্শ দেব, তোমাদের সবাইকে, যে বন্ধুদের সাথে, নিজের বন্ধুদের সাথে চেষ্টা করতে হবে মাঝে মাঝে ইংলিশে কথা বলা। হয়তো আমরা অনেকের, আমাদের ইংলিশ ভালো না, আমার নিজেরও আমি মনে করি না যে খুব ভালো ইংলিশে আমি কথা বলতে পারি, কিন্তু আমি মূল বিষয় হলো যে আমি লজ্জা করি না। আমি আমার বন্ধুদের সাথে যখনই সুযোগ পেয়েছি আমি ইংলিশে কথা বলেছি। এই ইংলিশে কথা বলে যেটা হয় যে ফ্লুয়েন্সিটা চলে আসে। ফ্লুয়েন্সিটা কিন্তু অনেক বড় বিষয়। ফ্লুয়েন্সির উপর কিন্তু মার্কিংটা হয়। এছাড়া মার্কিং হয় গ্রামাটিক্যাল ইউজের উপর, যেমন পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম, পাস্ট পারফেক্ট ফর্ম, ফিউচার পারফেক্ট ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট। এই যে বিভিন্ন ধরনের টেন্সের যে ফর্মগুলো আমরা যত বেশি ইউজ করব আমাদের মার্কটা তত বেশি হবে। এছাড়া ভোকাবুলারি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সেম টাইপের ভোকাবুলারি বারবার ইউজ করবো না। আমরা চেষ্টা করবো একটা জিনিস, যে সাপোজ গুড শব্দটা আমরা ইউজ করেছি, এই গুড না ব্যবহার করে আমরা বেটার বা এটার ভিন্ন যে কোনো ওয়ার্ড আমরা ইউজ করবো। আমি এর আগে উদাহরণ দিলাম যে আমরা বিগ শব্দটা একবার বললে আমরা চেষ্টা করবো এরপরে লার্জ শব্দটা বলার, হিউজ শব্দটা বলার চেষ্টা করবো। কিছু কিছু ওয়ার্ডে আমরা ডিফারেন্স, সাপোজ ইনক্রিজ,
একটু বাড়ানো, ইনক্রিজের বদলে আমরা ইনহ্যান্স শব্দটা ইউজ করতে পারি, ইনলার্জ শব্দটা ইউজ করতে পারি। এই ধরনের আমরা কিছু সিনোনিম টাইপের ওয়ার্ড গুলো যদি আমাদের বক্তব্যের মধ্যে বেশি বেশি ইউজ করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মার্কটা ভালো হয়। তো সর্বোপরি এই ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমরা যত বেশি বন্ধুদের সাথে প্র্যাকটিস করব, আমাদের অবসর সময়ে যত বেশি কথা বলার চেষ্টা করব, তত বেশি আমাদের স্পিকিংটা ফ্লুয়েন্ট হবে এবং আমাদের মার্ক পাওয়ার সম্ভাবনাটা তত বেশি হবে। এবং স্পিকিং সেকশনের যে পার্ট 3 সেটাকে বলা হয় ডিসকাশন সেকশন। এই ডিসকাশন সেকশনে কিউ কার্ডের সাথে রিলেটেড কোন একটা বিষয় নিয়ে প্রশ্ন করা হয় এবং এখানে চেষ্টা করতে হবে যত বেশিক্ষণ ধরে বলা। তবে এখানে 2-3 মিনিট ধরে বলার কোনো প্রয়োজন নেই। সাপোজ হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ বুক ইন দ্য সোসাইটি, এই টাইপের একটা প্রশ্ন হয়তো হয়, তখন এই বইয়ের সাহিত্যে কি কি ভূমিকা হতে পারে তুমি যতক্ষণ পারো বলতে থাকো। এরপর ইন্টারভিউয়ার যখন নেক্সট কোশ্চেন করবে তখন তুমি নেক্সট কোশ্চেনে অ্যান্সার দিবে। তবে চেষ্টা করবা যে 1-2 লাইনে না দিয়ে মিনিমাম 4-5 লাইনের অ্যান্সার দেওয়া। তুমি যদি স্পিকিং এর পার্ট 3 অংশে খুবই শর্ট অ্যান্সার করো, সেটা কিন্তু নাম্বারটাকে কমাই দিবে। এবং আরেকটা বিষয় বলতে ভুলে গেলাম, প্রোনাউন্সিয়েশনটা গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রোনাউন্সিয়েশনটা ঠিকভাবে করতে পারি, সেক্ষেত্রেও আমাদের নাম্বারটা কিন্তু বাড়বে। আচ্ছা সিফাত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো। তো আরেকটা বিষয় আমি তোমার ব্যক্তিগত ব্যাপারে জানতে চাচ্ছি, তোমার ব্যাপারে তুমি যখন পরীক্ষা দিয়েছিলে তোমার কিউ কার্ডটা কি ছিল, আসলে কিসের উপর টপিকটা? আমার কিউ কার্ডটা ছিল ইনডোর গেমস এর উপর। আচ্ছা, খুবই মজার টপিক। তো সেটা কিরকম করে তুমি উত্তর দিলা আর কি, কতক্ষণ, আমরা যদি একটু শুনি আর কি। আচ্ছা। মানে তুমি পরিকল্পনা কিভাবে করলা? তোমার তো আইডিয়া কি ছিল আগে থেকে ইনডোর গেমস সম্পর্কে? না, ইনডোর গেমস সম্পর্কে আমার জাস্ট ইনডোর গেমস জিনিসটা কি সেটা আমি জানতাম, তবে কোনো প্রিপারেশন ছিল না যে ইনডোর গেমস সম্পর্কে বলবো। কিন্তু আমি যে টেকনিকটা অবলম্বন করেছি সেই টেকনিকটা ইনডোর গেমস এর ক্ষেত্রে আমি পারফেক্টলি আমি বলতে পেরেছিলাম। আমি হুবহু সেভাবে বলবো না, জাস্ট একটা আইডিয়া দিই যে তোমরা হয়তো ধারণা পাবা যে ইনডোর গেমস আমি শুনলাম আমি কিভাবে বললাম। ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন দিলাম যে হোয়াট ইজ ইনডোর গেমস। ইনডোর গেমস ইজ দ্যাট কাইন্ড অফ গেম হুইচ ইজ প্লেড ইনসাইড অফ এ হোম or in a minimal places. There are many kind of indoor games like daba, chess, table tennis. দাবা তো বলিনি, ওখানে বলেছি চেস, লুডো, টেবিল টেনিস এক্সেট্রা। এরপরে অতীতের ঘটনা যখন বললাম, তখন আমি ছোটবেলায় when I was child I usually went to my grandfather's home. There were lots of cousins of mine and I usually played ludo with them. এই লুডো খেলতাম, এই বিষয়টা বললাম যে many time I tried to cheat with them but I failed. They cheated with me and it was really fun. And my time was really good at that time. And right now, মানে প্রেজেন্ট আমি কি করেছি, right now I am studying in Rajshahi University and there is a common room and I usually went to the common room and there is a table tennis and I usually play table tennis with them. মানে আমি রাইট নাও আমি কি করছি, আমি আমার বন্ধুদের সাথে টেবিল টেনিস খেলছি রেগুলার। এরপরে আমি বললাম ইন ফিউচার আই অলসো লাইক চেস এন্ড ইন ফিউচার আই উড লাইক টু পার্টিসিপেট ইন এ চেস টুর্নামেন্ট এন্ড আই থিঙ্ক আই উইল হ্যাভ সাম কাইন্ড অফ ট্রফি উইথ দ্যাট টুর্নামেন্ট। এই জিনিসটাকে আমি আমার মতন করে সুন্দরভাবে গুছিয়ে বলেছিলাম। আমি জাস্ট একটা ধারণা দিলাম, যেহেতু এখানে 2 মিনিট আমার বলাটা কঠিন হবে। তোমার কথা শুনে বুঝতে পারলাম যেটা যে তুমি পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার এই তিনটারই একটা কম্বিনেশন করেছো তোমার কথাতে আর কি, যেটা শুনলাম। তবে এখানে একটা কথা বলি, এখানে কিন্তু সত্য মিথ্যা বলে কোনো বিষয় নাই। এখানে আমি যেটা বলবো সেটা যে সত্যই বলতে হবে এরকম কোনো বিষয় নেই। যেমন আমি কিন্তু ছোটবেলায় আমার যে গ্র্যান্ডফাদার বা মাদারের বাসায় যে আমি কিন্তু লুডো খেলেছি, এটা সত্য। কিন্তু আমি রাইট নাও কিন্তু আমি কোনো ধরনের ইনডোর গেমস আমি সাধারণত খেলি না। আমার ভার্সিটিতে কমন রুম আছে, অথচ কমন রুমে কিন্তু কোনোদিনও টেবিল টেনিস খেলিনি। এবং ইন ফিউচারে আমার চেস টুর্নামেন্টে অংশগ্রহণের কোনো ইচ্ছাও কিন্তু নাই। মেন কথা যে এই কিউ কার্ডে কিন্তু বানিয়ে বলাটার একটা বড় সুযোগ আছে। এখানে সত্যটাই বলতে হবে বিষয়টা তা না। হ্যাঁ, যদি সত্য মিথ্যা মিশিয়ে হয় তাহলে ভালো, কিন্তু এখানে মিথ্যা বলার উপর কিন্তু কোনো নেগেটিভ নাই। এখানে মার্ক পাওয়ার জন্য বা বেশিক্ষণ বলার উদ্দেশ্যে একটা গল্পের মতো করে মিথ্যাটা বলতে হবে। এখানে কিন্তু বিষয়টা এমন না যে তোমার বাস্তবে জীবনে যা ঘটেছে তাই ওখানে বলে আসতে হবে। তুমি তোমার একটা গল্প বানাইতে যে তুমি অনেক কিছু ওখানে বলতে পারো, অ্যাড করতে পারো। ধন্যবাদ সিফাত, এত ব্যস্ততার মাঝে আজকে সময় দেওয়ার জন্য।
তো আমরা আমাদের অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। আমি আরেকটু ঘোষণা দিয়ে রাখি আর কি, যে আমরা আজকে আইএলটিএস এর যে খুঁটিনাটি বিষয়গুলো জানলাম, আমরা বিভিন্ন সেকশনে এরপর বিস্তারিত এপিসোড নিয়ে আপনাদের মাঝে আসব। তো আপনারা এখনো যারা আমাদের ফেসবুক পেজটিতে জয়েন হয়ননি তারা যুক্ত হয়ে যান। ওই পেজটাতেই আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলো আয়োজন করা হবে। তো আজকের অতিথিকে আমি ধন্যবাদ হুম, জানিয়ে শেষ করতে যাচ্ছি। শ্রীপাদ, হুম। শেষ করতে হবে নাকি? হ্যাঁ, ফরহাদ, তোমাকে ধন্যবাদ। এরকম লকডাউনের সময় তুমি একটা খুবই ভালো উদ্যোগ নিয়েছো এবং আশা করছি তোমার এই পেজ থেকে আরো বেশি বেশি এই ধরনের ভিডিও আমরা পাবো। এবং আমরা যারা এখানে স্টুডেন্টরা এই ভিডিওটা দেখছি তাদের প্রতি আহ্বান, আপনারা এই যে সময়টাকে কাজে লাগান। কারণ সময় কিন্তু খুবই মূল্যবান একটা বিষয়। আমরা যদি এই সময়ে আমাদের নিজেদের স্কিলটা ডেভেলপ না করতে পারি, ভবিষ্যতের জন্য নিজেদেরকে প্রিপেয়ার না করতে পারি, হয়তো আমাদেরকে ইন ফিউচার পস্তাইতে হবে। আমরা চাই যে কেউ যেন না পস্তায়। আমরা সবাই আমাদের এই সময়টা, এই যে ফাঁকা সময় আছে, বেস্ট ইউজটা যেন করতে পারি। এবং যারা আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, অথবা পিএইচডির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য বেস্ট একটা সময় হলো আইএলটিএস প্রিপারেশন। অতএব আপনাদের প্রতি আহ্বান রইল যে এই সময়টা আমরা সকলে কাজে লাগাই এবং আমরা যেন নিজেদেরকে একজন স্কিলড পারসন হিসাবে গড়ে তুলতে পারি। তো ধন্যবাদ সবাইকে।